দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। আপনারা কি বলেছেন? আপনারা বলেছেন মধুকৃষ্ণা ত্রয়োদশী, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী, এটা কোনো নির্দিষ্ট দিন নেই, ইংরেজিতেও কোনো নির্দিষ্ট দিন নেই, বাংলাতেও কোনো নির্দিষ্ট দিন নেই। যেদিন মেলা হয় সেদিন আপনারা এই তিথিটা পালন করেন, কিন্তু সেটা আমরা কি করে বুঝবো? এটা আমাদের বছরের প্রথমে জানিয়ে দিতে হবে, বছরের 6 মাস আগে, কারণ ক্যালেন্ডার কিন্তু তৈরি হয় 6 মাস আগে, এবং আগামী বছরের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। কবে আপনাদের দিন, যদি এর মধ্যে আগামী দিন আসে আমায় জানিয়ে দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা পঞ্চানন বর্মার জন্মদিন যেমন ছুটির দিন ঘোষণা করেছি, বিরসা মুন্ডার জন্মদিন যেমন ছুটির দিন ঘোষণা করেছি, তেমনি মধুকৃষ্ণা ত্রয়োদশী জন্মতিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও রাজ্য সরকার ছুটির দিন ঘোষণা করবে। এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমাকে বলেছেন বিশ্ববিদ্যালয়, আমি আপনাদের বলি এখানে কলেজ আমরা অলরেডি করে দিয়েছি, কলেজ চালু হয়ে গেছে। হরিচাঁদ গুরুচাঁদ যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। এই দেখুন, আপনাদের আমি দিয়ে গেলাম, এই যে দেওয়ালের কাজ শুরু হয়ে গেছে, দেখুন কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রাখুন আপনাদের কাছে, যাতে আপনারা আমাকে বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজও আমরা শুরু করে দিয়েছি। আমরা কথা দিলে কথা রাখি। আমি বিজেপি পার্টি নই যে ইলেকশনের সময় মিথ্যে কথা বলি তারপরে পালিয়ে যাই। এই দেখুন বিশ্ববিদ্যালয় সব তৈরি হয়েছে। আসুন মৃণাল বাবু, আসুন নরোত্তম বাবু, আসুন মমতা বাবু, এসো। দেখো বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। ধরো এটা বিশ্ববিদ্যালয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, দেখে নিন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেব। এছাড়াও দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন, রাজ্য সরকার মেন ক্ষমতা অধিকারী, কেন্দ্রীয় সরকার নয়। কেন্দ্রীয় সরকারের কাজ আলাদা, রাজ্য সরকারের কাজ আলাদা। রাজ্যে কে থাকবে এটা রাজ্য সরকার ঠিক করে, এবং তাই কোনো এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না, এবং কে কা বলে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। আপনাদের কি বলবো? আমায় যদি বলে তোমার মায়ের জন্মদিন বলো, আমি বলতে পারবো? তোমার মায়ের জন্ম তারিখ বলো, আমি বলতে পারবো? তাহলে আপনারা কোত্থেকে বলবেন? আর বিজেপির কাজই হচ্ছে এটা, বাংলা থেকে বাংলার লোকেদের তাড়িয়ে দাও, আর তাড়িয়ে দিয়ে বাংলাকে গুজরাট বানিয়ে দাও। আমরা বলি হবে না, হবে না, হবে না। আমরা বাংলার মানুষ একসাথে যে ভাষায় কথা বলি, একসাথে
যে ভাষায় একে অপরকে আলিঙ্গন করি, একসাথে বাঙালি হোক, অবাঙালি হোক, হিন্দি হোক, উর্দু হোক, সাউথ ইন্ডিয়ান হোক, যারা বাংলায় থাকে বহিরাগত গুন্ডা নয়, যারা বাংলায় থাকে তারা বাংলার মানুষ হিসেবে চিহ্নিত এবং তারা বাংলার স্বীকৃত মানুষ। মনে রাখবেন, মধ্যে মনে রাখবেন, এখান থেকে ওখান থেকে করে আমি যতটা পারি চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি। এই কাজ আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার জায়গায় যদি একজন করে দেখাতে পারে, আমি একদিনের মধ্যে আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো। একজন যদি করে দেখাতে পারে, কাজে সবকিছু করুন, কিন্তু আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আপনারা ভাববেন সেই দুঃখটা নিয়ে আমি কিন্তু অভিমানের সাথে সরে যেতে অনেক সময় মনে করি আমার থাকাই হয়তো উচিত নয়, এরা চাই না। এত কাজ করবার পরেও 8 বছরে বাংলা যা করেছে কোনো পৃথিবীর কোনো একটা জায়গা দেখাতে পারবেন না। কিন্তু যতই দেওয়া হোক, 10 কোটি ইন্ডিভিজুয়াল লোককে, 10 কোটির মধ্যে 9.5 কোটি লোক কোনো না কোনো সুবিধে পায়। 50 লক্ষ যদি না পায়, সবাই যদি বলেন আমার এটা চাই, এটা আমি পারবো না, দয়া করে প্লিজ দেখবেন। কোভিড ওয়ারিয়ারে ছেলেরা মারছিল না। আমি বললাম কোভিড ওয়ার্ডে যারা কোভিড হয়ে গেছে তাদের একটা কয়েক হাজার টাকা মাইনে দিয়ে একটা কাজ দাও, হাসপাতালে কাজ করো, বিনা পয়সাতে বসে আছে বেকার। আমাকে পরশুদিন মেদিনীপুরের ডিএম বলছেন 2 মাসও হয়নি, গিয়ে বলছে চাকরিটা পার্মানেন্ট করে দিন। বুঝুন, তাহলে আপনি যে একটা লোককে কাজ দেবেন, পার্মানেন্ট কখন হয়? যে কাজটা ইন্টারভিউ হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করতে হয়। 1000 ছেলের এমপ্লয়মেন্ট হলে 16 লক্ষ ছেলে নাম লেখায়। আর যে কাজগুলো আপনাদের আমরা হাজার হাজার করে দিয়েছি, যা কোনো হিসেবের মধ্যে নেই, সেগুলো আপনারা পেয়েছেন আর জয়েন করেছেন, তার জন্য পরীক্ষাও দিতে হয়নি আর কাউকে তোষামদিও করতে হয়নি। আর মনে রাখবেন, চাকরির জন্য আমি চাই না কাউকে আপনারা 1 পয়সাও কখনো দেন। মনে রাখবেন, গভর্নমেন্টের এই কাজের জন্য সরকার কারো কাছে 1 পয়সা চায় না। তাই আপনারা যখন কোনো কাজ হবে, যদি কেউ বলে তার নামে গিয়ে এফআইআর করবেন, তাও বি আচ্ছা। অনেকে বদমাইশিও করে, মিথ্যে কথাও বলে কারো নাম নিয়ে, কিন্তু কাউকে 1 পয়সাও দেবেন না। মনে রাখবেন, এটা আপনার অধিকার, আপনি পাচ্ছেন। ঠিক আছে? তাহলে আজকে মতুয়া সংঘের যে দাবিগুলো, বিক্রি, এয়ার ইন্ডিয়া বিক্রি, ব্যাংক সব উঠিয়ে দিচ্ছে। আগামী দিন ব্যাংকে টাকা রেখেও টাকা পাবেন কিনা আমি জানি না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ বাঁচাতে পারে একমাত্র মানুষ। তাই আপনাদের বলবো, মানুষের মহাজোট তৈরি করুন, মানুষের মহাজোট তৈরি করুন। আর মনে রাখবেন, আপনার অস্তিত্ব বাংলা। দিল্লির পার্টির কাছে বাংলার পার্টি মাথা নত করবে না, করবে না, করবে না। বাংলা বাংলায় থাকবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর ছাত্র যৌবনকে আমি বলতে পারি, অনেক কাজ হচ্ছে, আগামী দিন আরো হবে। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার এসছে। মনে রাখবেন, আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের 300 ট্রেনে করে নিয়ে এসেছি। আমরা ট্রেন ভাড়া পর্যন্ত দিয়েছি, বাস ভাড়া পর্যন্ত দিয়েছি, অনেক জায়গায় তাদের কাজে পর্যন্ত লাগিয়েছি, আগামী দিনও লাগাবো। এটা মনে রাখবেন, ছাত্র যৌবনের ভিক্ষা করবার কোনো দরকার নেই। মাথা উঁচু করে চলুন, আজ না হোক কাল হবেই। আপনাদের কাজের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলায়। মনে রাখবেন, সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকারি কমে গেছে এবং দারিদ্রতা কমে গেছে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। তাই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই একসাথে রয় না ভাই ভাই, একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। আর মনে রাখবেন, এপার বাংলা ওপার বাংলা, আমাদের সম্পর্ক ভালো হোক। আমরা সকলেই ভালোভাবে বাঁচতে চাই, আমরা এক হয়ে থাকতে চাই, ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমার ঘরের ছেলেমেয়েরা মাস্টার তৈরি হোক, ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, প্রফেসর তৈরি হোক, সারা বিশ্বে ঘুরে বেড়াক, কিন্তু বাংলাকে মনে রাখুক, বাংলাকে ভালোবাসুক। আমি এটুকু বলে আপনাদের সকলকেই এবারে আমি পরিষ্কার বলছি, আপনাদের
কাজ নেই, কর্ম নেই, বাইরে থেকে কতগুলো গুন্ডা চলে এসছে, বহিরাগত, এরা বাংলার লোক নয়। বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে क्या पैसा चाहिए, क्या বই चाहिए, क्या अभी इलेक्शन के लिए थोड़ा बैंक में रुपया चाहिए। আর যারা অনেক টাকা করেছে তাদের ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বলছে হয় ঘরে নয় জেলে। এই তো এদের কাজ। আমরা বলি রাজনৈতিকভাবে লড়াই করো, রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়াই করো। যাও বাংলার মেয়ে রঞ্জনার বিরুদ্ধে লড়ো, অপর্ণার বিরুদ্ধে লড়ো, রসনার বিরুদ্ধে লড়ো, রহিমার বিরুদ্ধে লড়ো, আরফাদের বিরুদ্ধে লড়ো। ক্ষমতা থাকলে লড়াই করো, রাজনৈতিকভাবে লড়াই করো, গণতান্ত্রিকভাবে লড়াই করো। অনৈতিক লড়াই কেন? আর অনৈতিক লড়াইয়ের নামে মথুয়া মথুয়া ভাগাভাগি। দেখুন পরিবার ভেঙে দিয়েছে, পরিবার ভেঙে দিয়েছে, সব পরিবার ভেঙে দেবে। বাউরির সাথে বাগড়ি ভেঙে দিচ্ছে, কাস্তর সাথে ক্ষত্রিয় ভেঙে দিচ্ছে, ব্রাহ্মণের সাথে নমসূত্র ভেঙে দিচ্ছে, আবার নমসূত্রের সাথে মধ্যসূত্র ভেঙে দিচ্ছে, হিন্দুর সাথে মুসলমান, মুসলমানের সাথে হিন্দু, মুসলিমের সাথে শিখ, শিখের সাথে বুদ্ধ, সবাইকে ভেঙে দিচ্ছে। সেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে বই পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে যাতে ওনার জীবনী পড়ানো হয়। এইটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বই। যদি আপনারা বলেন এটাকে চেঞ্জ করবার দরকার আছে, এটা করা হয়েছে অলরেডি। এই তো আমি দেখাবো বলেই নিয়ে এসেছি। আর যদি কিছু দরকার হয় সেটা লিখে আমায় দেবেন, আমি দেখে নেব। এই দেখুন আমি বইও দেখিয়ে দিলাম। আমরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে তাদের যে জীবনী বাণী, সেগুলো কিন্তু বইতে আমরা কিন্তু অলরেডি সংযোজন করেছি। এবং তাতে যদি আপনাদের মনে হয় আর দু চার কথা করবেন, সেটা লিখে দেবেন, এডুকেশন ডিপার্টমেন্ট কাছে আমি ওটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা রাখুন, আপনাদের গোসাইদের কাছেই রাখুন। তাহলে আপনাদের যা যা বলেছিলেন প্রত্যেকটা কিন্তু করে দেওয়া হয়েছে। আপনারা এখানে মিটিংয়ে বলছিলেন, আমাকে আগে মমতাবালা ঠাকুর অনেকবার বলেছে, এখানকার অনেক মানুষ বলেছে, বালুরা আমাকে বারবার বলেছে, গোপালরাও বলেছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের সরলীকরণ। আগে সময় লাগতো কাস্ট সার্টিফিকেট পেতে গেলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। এখন বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, জন্মগতভাবে বাড়িতে যদি একজন মেম্বার থাকে তাহলে সে কিন্তু কাস্ট সার্টিফিকেট 7 দিনের মধ্যে পেয়ে যাবে, 10 দিনের মধ্যে পেয়ে যাবে। এটা অলরেডি আমরা করে দিয়েছি। বাই বার্থ বাড়িতে একজন থাকলে সেইটা নিয়ে গেলেই হয়ে যাবে। এসসি এসটি ওবিসি এটা করে দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট। আপনারা মনে রাখবেন, অনেক মানুষ, উদ্বাস্তু মানুষ আছেন। আমার ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ। ওপার বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলাতেও এসছেন, উদ্বাস্তু হয়ে এসছেন, ছিন্নমূল হয়ে এসছেন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি। আমরা মনে রাখবেন, এটা শুধু আমাদের বাড়ি নয়, এটা আপনাদেরও বাড়ি। নতুন করে এর জন্য সার্টিফিকেটের দরকার নেই। তার কারণ আপনারা প্রত্যেকের নাগরিক। আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে ক্যা ক্যা বলে, কা কা বলে। এই যদি একবার চালু করেন, বলবে ঠাকুমার বয়স দাও, ঠাকুর দাদার জন্ম তারিখ দাও, দিতে পারবেন তো? কোনো কিছু না দিয়ে আমাদের রাজ্য সরকার, মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের অধিকার দিয়েছে। আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মতুয়ারা সবাই এদেশের নাগরিক। সুতরাং নতুন করে আর
আর নতুন সার্টিফিকেটের দয়া কারো পাওয়ার দরকার নেই। এটা কাদের জন্য ছিল? যারা ধরুন 4 বছর আগে এসছে, 5 বছর আগে এসছে, তার জন্য প্রয়োজন ছিল তখন ডিএম সার্টিফিকেটটা দিয়ে দিত। এখন ডিএম এর হাত থেকে সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে, এবং সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হলেও মনে রাখবেন, আমরা যেটা করেছি, কি করে আপনারা নাগরিক, আমি এবার আপনাদের বুঝিয়ে বলছি। আমার যদি বোঝানোতে ভুল থাকে আপনারা আমাকে বলবেন। নিয়ম কি? উদ্বাস্তুরা এসে একটা জায়গায় থাকে, সেটাকে উদ্বাস্তু কলোনি বলা হয়। আমাদের বাংলায় রাজ্য সরকারের অধীনে 94টা উদ্বাস্তু কলোনি ছিল। সব কলোনিকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছি আইনত। মনে রাখবেন, আপনি পাট্টা ঠিক একদিন না একদিন পাবেন, কিন্তু এখন আইনত স্বীকৃতি দিয়ে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ কলোনিগুলো আইনত আমরা ক্যাবিনেটে স্বীকৃতি দিয়ে দিয়েছি রাজ্য সরকার। আর এক রকম কলোনি আছে, একটা হচ্ছে রাজ্য সরকারের কলোনি, একটা হচ্ছে কি, দেখলে আমার খারাপ লাগে, আমি অনেকবার বারবার করে আপনাদের বলছি, দরকার হলে একটা চিঠি পুলিশের হাতে দেবেন, সে আমার গাড়িতে দিয়ে দেবে, কিন্তু এগুলো করতে যাবেন না। এগুলো করতে গেলে প্রবলেম কি হয় আপনাকে তো বুঝতে হবে, কোনটা করতে পারি কোনটা না করতে পারি। গভর্নমেন্টেরও করার একটা লিমিটেশন আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি না, আমাকে সিস্টেমে চলতে হয়। আমি ওই যে বললাম পথবন্ধুটা করলাম কি আইডিয়াতে, যে অনেক দোকান থাকে রাস্তায়, একটা লোক অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে ইনফরমেশন দেবে, তার কাছে একটা মোবাইল দেয়া থাকবে, সে বলছে আমার চাকরিটা তার একটু দেখে দেবেন। বুঝুন অবস্থা, কাজে কাউকে লাগালেই হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট ধরুন 6 মাসের জন্য একটা স্কিম করলো, এগুলো বেশিরভাগ তাই, 6 মাসের জন্য একটা স্কিম করলো, তারপরে স্কিমটা তুলে দিল। এবার সে এসে আমাকে বলছে আমার চাকরি পার্মানেন্ট আপনাকে করে দিতে হবে। আমি কোথা থেকে পাবো? আপনারা যারা ফ্ল্যাগ তুলছিলেন তাদের কি ছিল? একজন বলুন কি ছিল? কেসটা শুনলে আমি বলে দেবো কি ব্যাপার, কিসের। কেউ দাঁড়াবে না, একজন জেনে এসে আমায় বলুন। হবে না, অতগুলো দাঁড়ালে একটাও কাজ হবে না। 4 জন 5 জনের কাজ হয়ে গেছে। এটা একটা, আমি প্রত্যেকটা মিটিংয়ে লক্ষ্য করছি, সামনের দিকে জায়গা নিয়ে বসছে এবং 4 জন 5 জনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিখিয়ে, জাস্ট কিছু না কিছু বলবার জন্য। করবার একটা সিস্টেম আছে, এরকম নয়। কি বলছে? এগুলো তো রিসোর্স পার্সন, এটা পার্মানেন্ট চাকরি নয়। জিআরপি আপনাদের টাইম আমি বাড়িয়েছি, ছিল মনে হয় 20 দিন, আমি 40 দিন করে দিয়েছি 3 মাস আগে। 3 মাস আগে করে দিয়েছি, মাথায় রাখবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। 3 মাস আগে করে দিয়েছি, ছিল 20 দিন, 40 দিন করে দিয়েছি। এটা হচ্ছে আপনি 20 দিনে কাজ করবেন, ইনসেনটিভস এর প্রোগ্রাম। এটা গভর্নমেন্টের কোনো পার্মানেন্ট প্রোগ্রাম নয়, নাথিং, ইভেন নট কন্ট্রাকচুয়াল, নট ক্যাজুয়াল। এগুলো হচ্ছে ইনসেনটিভস। যেমন আপনি একটা ইনজেকশন দিলে আপনি এত টাকা পাবেন, এই কম্পাউন্ডারের মতো। তা সত্ত্বেও জেনে রাখুন, আমি জিআরপির জন্য এটুকু বলেছি, আমি আপনাদের বকাঝকা করলাম, তা সত্ত্বেও জেনে রাখুন আমি এটুকু বলেছি, দরকার হলে আমি চেষ্টা করব যে আপনাদের 20 দিনের জায়গায় 40 দিন বা 50 দিন এখন হয়েছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি 3 মাস আগে করেছি। 3 মাস বাদে এসে আবার ডিমান্ড করছেন। আমি বলেছি ওইভাবে 20 দিন 40 দিন না করে আমরা চেষ্টা করছি যাতে 3-4 হাজার টাকা মাসে একটা পান, তার একটা চেষ্টা আমরা করছি, এটা আমি অলরেডি বলেছি। সুতরাং 20 দিন 40 দিনে কত টাকা পান? এখন বাড়ানো হয়েছে তো, 20 দিনের জায়গায় 3 মাস আগে বাড়ানো হয়নি। এটা কিসের কাজ রে? ও, এটা সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ ওই জন্যই তৈরি হয়। সেলফ হেল্প গ্রুপের কোথা থেকে হবে? সেলফ হেল্প গ্রুপকে আমরা 30% সাবসিডি দিই, সেলফ হেল্প গ্রুপকে আমরা 5,000 টাকা করে বছরে দিই। এটা আমায় জানতে হবে কি ব্যাপার। আমার যতদূর মনে হচ্ছে, আমার কাছে এসছিল ভিআরসি কি এরকম কিছু একটা আছে, ওইটাই তো। এটা কি তারা? সেটা ভিলেজ রিসোর্স পার্সন, এটা অন্য।
ডিআরপিটা আমি করে দিয়েছি অলরেডি। 20 দিনের জায়গায় 40 দিন হয়নি, 40 বা 50 দিন। তোমরা তো খোঁজ রাখো না। গ্রামে যারা করে তাদের জন্য আমি করে দিয়েছি, তাদের জন্য আমি অলরেডি করে দিয়েছি। যদি আসতে দেরি হয় বা করতে দেরি হয়, সেটা ওদের ডিএমকে আমি বলবো ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে। সুতরাং আপনাদের আমি এটা বলবো, এই 2-3 জনের জন্য কেন বলুন তো আমার মিটিংটা আপনি নষ্ট করলেন? কেন করলেন? 2-3 দিনের জন্য, 2-3 জনের জন্য সারাক্ষণ শুধু চাই চাই চাই। কত আর দেবো বলুন তো? কত আর দেবো? দিবারও তো একটা লিমিট আছে, আর বড় একটা জায়গা আছে। আমি নেক্সট মিটিং থেকে বলবো, কেউ যদি আমার মিটিংয়ে দাঁড়িয়ে এই 4-5 জন মিলে তার নিজের কাজের জন্য এসব করেন, জেনে রাখবেন আমার বাড়িতে চিঠি দিলে আমি করে দেবো, অফিসে দিলে করে দেবো, গভর্নমেন্টকে দিলে করে দেবো, কিন্তু পলিটিক্যাল মিটিংয়ে এসে করলে আমি করবো না। কারণ পলিটিক্যাল মিটিংয়ে আমি গভর্নমেন্টের কাজ করতে পারি না। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। একটা মানুষ দিচ্ছে বললে আর কত দিতে বলবেন বলুন তো? টাকাটা আসছে কোথা থেকে? কেন্দ্রীয় সরকার 1 টাকা দেয় না। বঞ্চনা চলছে, 85,000 কোটি টাকা পায় বাংলা সরকার। বঞ্চনা চলছে আর লাঞ্ছনা চলছে। কেন্দ্রীয় সরকারকে বলুন না জিএসটির টাকাটা দিতে। জিএসটিরও 8,500 কোটি টাকা পাই। এখান থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, তার থেকে যে টাকাটা আমরা পাই সে টাকাটাও দিচ্ছে না, সেই টাকাটাও দিচ্ছে না। সুতরাং মনে রাখবেন, অনেক কষ্ট করে সরকার চালাতে হচ্ছে। বন্ধু, কন্যাশ্রীতে কত টাকা লাগে একটু হিসেব আছে? হিসেব করবেন। 70 লক্ষ মেয়েদের স্কলারশিপ দিই, 2.5 কোটি মাইনরিটিসরা স্কলারশিপ পেয়েছে, তপশিলি আদিবাসী 70 লক্ষ পেয়েছে। কৃষক বন্ধু ঝড়ে ক্ষেত মজদুর, ক্ষেত নষ্ট হয়ে গেছে, 72 লক্ষ কৃষক পরিবার মনে রাখবেন তার সাহায্য পেয়েছে। সমস্ত পেনশন, লক্ষ লক্ষ মানুষ পেনশন পায়। এই টাকাগুলো আসবে কোথা থেকে? বিদ্যুতের দাম বাড়বে না, বাসের ভাড়া বাড়বে না, খাদ্যের দাম বাড়বে না, গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় পড়াশোনা, বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় টেস্ট পেপার, বিনা পয়সায় ছোটদের ড্রেস, মিড ডে মিল, ICDS। টাকা আসবে কোথা থেকে?